তো বন্ধুরা, এখন আমরা দেখব রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে। বেসিক্যালি রাষ্ট্রীয় ব্যবসা জিনিসটা কি? সরকার দ্বারা গঠিত, নিয়ন্ত্রিত এবং নির্ধারিত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পরিচালিত কোনো ব্যবসা সংগঠনকে বা ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসার মালিক সরকার অথবা জনগণ। রাষ্ট্রীয় ব্যবসা সরকার দ্বারা প্রতিষ্ঠিত হতে পারে অথবা জনগণ দ্বারা প্রতিষ্ঠিত কোনো ব্যবসা যদি সরকার রাষ্ট্রায়ত্তকরণের মাধ্যমে সরকারিকরণ করে নেয়, তখন তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলা হয়। রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা। জনগণের কল্যাণ সাধন করাই রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য। যদি রাষ্ট্রীয় ব্যবসা লাভ হয়, তাহলে লাভের অংশ জনকল্যাণে ব্যবহার হবে, এবং যদি রাষ্ট্রীয় ব্যবসায় লস হয়, তখন লসের বা ক্ষতির যে অংশটা আছে এটা সরকার বহন করবে। ওকে, এবার তার মানে রাষ্ট্রীয় ব্যবসা গঠন করার জন্য কোনো আইন আছে কিনা, প্রথমত বা প্রধানত আমাদের জানতে হবে রাষ্ট্রীয় ব্যবসা বিশেষ আইনের অধীনে গঠিত এবং রাষ্ট্রীয় ব্যবসা সরকার বা রাষ্ট্রপ্রধানের বিশেষ আদেশ বলে প্রণীত এবং গঠিত হয়। এখন রাষ্ট্রীয় ব্যবসার মালিক হচ্ছে সরকার অথবা জনগণ, উভয়ই। এবার আমরা দেখব তার মানে রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে আমরা একটা ধারণা পেয়েছি। যদি বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা কেন করা হয়, রাষ্ট্রীয় ব্যবসা করা হয় দেশের সরকার এবং মুদ্রানীতি মান নিয়ন্ত্রণ করার জন্য, দেশে যে কর্মসংস্থানের একটা ব্যাপার আছে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, এবং রাষ্ট্রীয় ব্যবসা করা হয় দেশের সার্বিক অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য। এবার আমরা চলে যাব রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্যে। প্রথমত রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কী? রাষ্ট্রীয় ব্যবসার প্রথম এবং প্রধান যে উদ্দেশ্য তার নাম হচ্ছে জনকল্যাণ সাধন। মানুষের কল্যাণ সাধনের জন্য রাষ্ট্রীয় ব্যবসা গঠন করা হয়। এরপর যদি বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা কেন করা হয়, তার মানে শিল্পায়নের জন্য, ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তার মানে দ্রুত বা র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা দ্রুত শিল্প উন্নয়নের জন্য বা শিল্পায়নের জন্য রাষ্ট্রীয় ব্যবসা করা হয়। বাংলাদেশের যতগুলো বড় বড় রাষ্ট্রায়ত্ত ব্যবসা আছে তার মধ্যে শিল্প খাতের অবদান অন্যতম। এবার দেখব মূলধন সৃষ্টি। রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে মূলধন সৃষ্টি হয়। সরকার তার নিজস্ব তহবিল থেকে এবং রাষ্ট্রীয় তহবিল থেকে মূলধন সরবরাহ করে রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনা করে। এবং আমরা দেখব সম্পদের সুষ্ঠু ব্যবহার। বর্তমানে ক্যাপিটালিস্ট সোসাইটিতে এমন হয়েছে, পুঁজিবাদী সমাজে যে যত বেশি ইনকাম করতে পারে, যার যত বেশি ভোগ করতে পারে, যার যত বেশি খরচ করতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে সুষম বন্টনের একটা ঝামেলা রয়েছে। ঠিক তেমনি সরকার কিছু কিছু সংগঠন রাষ্ট্রীয়করণ করে রাষ্ট্রের আওতায় নিয়ে আসে যাতে সুষম বন্টন নিশ্চিত করতে পারে। এবার আমরা চলে আসবো পণ্যমূল্যের স্থিতিশীলতা। দেশের অর্থনৈতিক অবস্থা সবসময় একই রকম থাকে না। বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে দেশে যে একটা গ্রেট রিসেশন চলতেছে, এই রিসেশন সময়ে দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি আমাদের চোখে পরিলক্ষিত হয়। তার মানে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আবার রক্ষার্থে সরকার বিভিন্ন স্টেপ নিয়ে থাকে। সরকারি কোষাগার থেকে ভর্তুকি দিয়ে থাকে, পণ্যদ্রব্য কম মূল্যে বাজারে ছাড়ে, এবং সরকার চাইলে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে বাংলাদেশ যেগুলোতে আমদানি করে এবং রপ্তানি করে, ওই ধরনের দেশগুলোর সাথে সরকার একটা নেগোসিয়েশনের মাধ্যমে, একটা নেগোসিয়েশন বা একটা কথাবার্তা বা একটা কোনো ডিলের মাধ্যমে সরকার পণ্যমূল্যের স্থিতিশীলতা বিরাজমান করার চেষ্টা করে। এবার আমরা চলে আসবো সম্পদের সুষম বন্টন, আমরা পড়েছি একটু আগে। এরপর দেখব সুবিধা। তাহলে রাষ্ট্রীয় ব্যবসার সুবিধাগুলো কী কী? রাষ্ট্রীয় ব্যবসার যে প্রথম ও প্রধান সুবিধা সেটা হচ্ছে গবেষণা এবং উন্নয়ন। রাষ্ট্রীয় ব্যবসায় বাংলাদেশের বাংলাদেশ বা কোনো একটা পার্টিকুলার একটা কান্ট্রিতে যতগুলা গবেষণার স্তর রয়েছে, প্রত্যেকটা গবেষণার স্তর বা স্কোপগুলা গভর্নমেন্ট বা সরকারের নিজস্ব ফান্ড থেকে পরিচালিত হয়, বা রাষ্ট্রীয় যে একটা ফান্ড আছে ওই ফান্ড থেকে পরিচালিত হয়। তার মানে গবেষণা এবং উন্নয়ন কাজে এবং R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটাকে বলে R&D ফান্ডটা সরকার গুরুত্বপূর্ণ একটা অবদান রাখছে R&Dতে। এবার চলে আসি শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নয়ন। শিক্ষাক্ষেত্রে যে ডিজিটালাইজড একটা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, স্বাস্থ্যক্ষেত্রে যে আধুনিক নব যতগুলো প্রযুক্তির ব্যবহার আসছে, নতুন নতুন রোগ নির্ণয় যতগুলো যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে, এবং শিক্ষাক্ষেত্রে যত ডিজিটালাইজড মিডিয়া ইউজ হচ্ছে, বর্তমানে যে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হচ্ছে, সবগুলোর ক্ষেত্রে সরকারি একটা ফান্ডের খুবই দরকার ছিল, এবং সরকার এক্ষেত্রে রাষ্ট্রীয়করণের মাধ্যমে সরকার বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করতেছে। এবার আমরা দেখি পণ্যমূল্যের স্থিতিশীলতা, যেটা একটু আগে আমরা পড়েছি। পণ্যমূল্যের স্থিতিশীলতা হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থার সাথে তাল মিলিয়ে এবং মানুষের যে একটা
পারচেজিং একটা অ্যাবিলিটি আছে বা পারচেজিং যে পাওয়ার আছে, ওই পারচেজিং পাওয়ারের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করার ফলে দেশের যে একটা বাজারে পণ্যের চাহিদা এবং যোগানের পরস্পরের মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের মধ্যে স্থিতিশীল একটা অবস্থা বিরাজমান করতে সরকারের ভূমিকা রয়েছে। এবার আমরা দেখব চাহিদা এবং যোগানের স্থিতিশীলতা, যেটা একটু আগে আমরা বলছিলাম। চাহিদা মানে একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকার যে পরিমাণ পণ্যের চাহিদা রয়েছে বা মানুষ যে পরিমাণ পণ্য ক্রয় করতে ইচ্ছুক তাকে বলা হয় চাহিদা। এবং যোগান হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্দিষ্ট টাকায় যে পরিমাণ পণ্য বাজারে বিক্রি করতে অ্যাভেলেবল থাকে তখন তাকে বলা হয় যোগান। ঠিক তেমনি চাহিদা এবং যোগান স্থিতিশীল অবস্থায় থাকলে যে পরিমাণ যে একটা প্রাইস নির্ধারিত হয় তাকে বলা হয় ইকুইলিব্রিয়াম প্রাইস বা সম মানে চাহিদা এবং যোগান যেখানে মিলিত হবে। আমি একটু একটা রেখার মাধ্যমে দেখাই। দুইটা রেখা আছে, একটা চাহিদা রেখা, একটা যোগান রেখা। তো চাহিদা এবং যোগান যে বিন্দুতে মিলিত হয়েছে একটা, ওই বিন্দু হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, এবং ওই প্রাইসটা রক্ষা করার জন্য গভর্নমেন্ট একটা ভূমিকা পালন করে। এখন চলে আসবো অর্থবাজার নিয়ন্ত্রণ। অর্থবাজার এবং পুঁজিবাজার দুইটা বাজার আছে। অর্থবাজার নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বর্তমানে দেশের যে আর্থিক যে একটা মূল্য আছে বা অর্থের যে একটা মূল্য আছে, এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কিছু সংস্থা আছে, স্টক এক্সচেঞ্জ আছে এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ব্যাংক আছে, যারা অর্থবাজার নিয়ন্ত্রণ করে। এরপর আমরা চলে যাব শিল্পায়ন। আমরা একটু আগে পড়েছি শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বা একটা দেশের সরকার যেগুলা বাংলাদেশ শিল্পে প্রধানত বা গুরুত্বপূর্ণ যেগুলো অবদান রাখছে সেসব ক্ষেত্রগুলো সরকার তার নিজের নিয়ন্ত্রণাধীনে নিয়ে আসে। এরপর চলে আসবো কর্মসংস্থান। দেশের কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থা করছে, বিভিন্ন কারিগরি শিক্ষা প্রদানের ব্যবস্থা করছে। এরপরে আমরা চলে যাব রাষ্ট্র ব্যবসার ক্ষেত্রসমূহ। কোন কোন ক্ষেত্রসমূহ গভর্নমেন্ট কন্ট্রিবিউট করছে? প্রথম এবং প্রধানত দেখছি জনকল্যাণমূলক। এখানে আমরা দেখতে পারি গ্যাস, পানি, বিদ্যুৎ। এগুলো হচ্ছে আমাদের প্রাইম তিনটা সেবা: গ্যাস সরবরাহ, পানি সরবরাহ এবং বিদ্যুৎ সরবরাহ। পানি সরবরাহের জন্য বর্তমানে বাংলাদেশে প্রচলিত আছে যেটা সরকারি যেটা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ওয়াসা, যেটা পূর্ণরূপ হচ্ছে ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়ারেজ অথরিটি। এরপর চলে আসছে বিদ্যুৎ সরবরাহের জন্য আছে আমাদের তার বাংলাদেশ বিদ্যুৎ অফিস। তারপর হচ্ছে গ্যাস সরবরাহের জন্য তিতাস আছে, পদ্মা আছে, টোটাল গ্যাস আছে, বসুন্ধরা গ্যাস আছে, অনেকগুলা গ্যাসের আছে, কোম্পানি আছে। এবার চলে আসি দেশ রক্ষার জন্য। দেশ রক্ষা বা ডিফেন্সের জন্য বাংলাদেশ সরকারের কিছু ফান্ডিং আছে। অস্ত্র শস্ত্র, গোলা বারুদ এবং দেশের ডিফেন্স খাতকে সমৃদ্ধ করার জন্য যত রকম ইকুইপমেন্ট এবং ইনগ্রেডিয়েন্টস লাগে তার জন্য যাবতীয় আর্থিক ফান্ডিং করে গভর্নমেন্ট। এরপর আমরা চলে আসবো অর্থব্যবস্থা। বাংলাদেশের অর্থব্যবস্থা এবং মুদ্রা ব্যবস্থা দুইটা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং এরপর চলে আসবো যাতায়াত ব্যবস্থা বা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম আছে, যেমন একটা হতে পারে বাই রোড বা যেখানে আমরা বিভিন্ন যানবাহন চলতেছে, আরেকটা হচ্ছে আপনার রেলের মাধ্যম, আরেকটা হচ্ছে আপনার পানিপথ। তার মানে রাস্তা একটা মাধ্যম, একটা হচ্ছে পানিপথ, একটা হচ্ছে রেল, আরেকটা হচ্ছে তোমার নৌপথ। এবার চলে আসি, তার মানে যাতায়াতের ক্ষেত্রে এই যে কয়েকটা সেগমেন্ট আছে, এই কয়েকটা সেগমেন্টের মধ্যে গভর্নমেন্টের ইন্ডিভিজুয়াল কিছু কন্ট্রিবিউশন রয়েছে। যেমন পানিপথের জন্য বা নৌপথের জন্য বাংলাদেশ সরকারের একটা বরাদ্দ রয়েছে, রেলের জন্য একটা বরাদ্দ হয় এবং বাংলাদেশের যেগুলো রাস্তা আছে রাস্তার জন্য একটা বরাদ্দ হয়। এবার তারপর কিছু বরাদ্দ হয় বাংলাদেশ বিমানের ক্ষেত্রে, আকাশযানের ক্ষেত্রে। তার মানে জনকল্যাণমূলক ক্ষেত্র, যাতায়াত ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, অর্থ ব্যবস্থা, দেশ রক্ষা, যতগুলা সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে হচ্ছে গভর্নমেন্টের অবদান রয়েছে এবং গভর্নমেন্ট প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করছে।